যানবাহনের গতিসীমা নির্ধারণ নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া। ৩০ কিলোমিটার গতিতে চালাতে অনীহা বাইকারদের, বাস্তবায়নে চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞ। এবং ভুলে ভরা পাঠ্য বই, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ৩১ বইয়ে ১৪৭টি অসঙ্গতি, সংশোধনে স্কুল পর্যায়ে পাঠাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। দায়িত্বহীনতার পরিচয় বলছেন বিশেষজ্ঞ। জনপথে সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্য রাখছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তাদের মুক্তি দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল, তারাই এই প্রধানমন্ত্রী অথবা উপদেষ্টা অথবা মন্ত্রী মর্যাদা পেয়েছিল। জাতির পিতার হত্যাকারী তাদের যাতে বিচার না হয়, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে তাদের মুক্ত করা হয়েছিল এবং তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সেখানে কোনো আইনের শাসন ছিল না। এই ছিল বাংলাদেশের অবস্থা। আমাদের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়, কতজনকে মেরে লাশ পর্যন্ত গুম করে ফেলে। যে দেশটা, এদেশের মানুষ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরটাকে সারা দিয়ে অস্ত্র তুলে নিয়ে বিজয় অর্জন করে দেশের মানুষের মাথা উঁচু করেছিল, সেই দেশের মানুষের মাথা হেট হয়ে গিয়েছিল আন্তর্জাতিকভাবে। বাংলাদেশ দুর্ভিক্ষের দেশ, ভিক্ষুকের দেশ, বন্যা খরা প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে মানুষ চিনতে শুরু করেছিল। সেই বিজয়ী জাতি হিসেবে যে বিশ্ব দরবারে একটা সম্মান, সে সম্মান হারিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, আমার ছোট বোন আমার রেহানা আর আমি বিদেশে ছিলাম, আমার স্বামীর কর্মস্থলে আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা খুব কষ্টের। 81 সালে আমি ফিরে আসার সুযোগ পাই। সেখানেও বাধা ছিল অনেক, সকল প্রতিকূলতা ভেঙে আমি চলে এসেছিলাম। সমগ্র বাংলাদেশ আমি ঘুরি, মানুষের অবস্থা আমি নিজের চোখে দেখেছি। প্রতি বছর দুর্ভিক্ষ, মানুষের মাথাপিছু আয় জাতিপিতা যেখানে রেখে গেছে ওইটুকুই, তারপরে একটু বাড়েনি বরং কমেছে। দেশের কোনো উন্নতি তেমন ছিল না। ক্ষমতাসীনরা ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কিছু মানুষ এলিট শ্রেণী তৈরি করে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য রাখছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। প্যারাসুট দিয়ে 2 পাইলট নেমে এলেও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান, আর উইং কমান্ডার সুহান জহুরুল হক সিএমএইচে চিকিৎসাধীন। সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকে মোড় করছে। এইদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় 2 ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দিকে সামনে, আর এক অংশ পড়ছে দিকে পিছনে। এটা আরেকটু যদি টাইমিং এ মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকে অ্যাক্সিডেন্ট করতে হইতো। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরি দল ও কোস্টগার্ড। চট্টগ্রাম বন্দরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা ঝুঁকি এড়াতেই বিধ্বস্ত বিমান উদ্ধারে কাজ করছে নৌবাহিনী। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হওয়া বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, যেখানে যোগ দিয়েছে নৌবাহিনীর একাধিক ডুবুরি দল। সে সাথে রয়েছে যে জাহাজ থেকে পুরো স্ক্যান করা হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশ। এখন পর্যন্ত বিধ্বস্ত বিমানটি কোথায় রয়েছে তা শনাক্ত করা যায়নি। প্রযুক্তি এবং ম্যানুয়াল 2 পদ্ধতিতে চলছে এই বিধ্বস্ত বিমান শনাক্তের কাজ। ডুবুরি দলগুলো একের পর এক ড্রাইভ দিয়ে যাচ্ছে
কর্ণফুলী নদীতে, কিন্তু কর্ণফুলী নদী এবং বঙ্গোপসাগরের মোহনা হওয়ায় এই জায়গাটি খুবই বিপদসংকুল, যে কারণে উদ্ধার কাজে ব্যাক পেতে হচ্ছে নৌবাহিনীর ডুবুরি দলকে। তবে এই কর্ণফুলী নদীর মোহনাকে নিরাপদ করা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বন্দরে আসা দেশি বিদেশি জাহাজগুলোকে এই কর্ণফুলী নদীর মোহনা অতিক্রম করে যেতে হয়, তাই বিধ্বস্ত বিমানটি এখানে থাকলে জাহাজ চলাচলে বিঘ্ন হওয়ার শঙ্কা রয়েছে। তাই নৌবাহিনী জোর তৎপরতা চালাচ্ছে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের। বিমানটি শনাক্ত হলে সেটি উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবানকে। কর্ণফুলী নদীর মোহনা থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে জানমালের ক্ষতি কমাতে দুর্ঘটনা কবলিত বিমান পানি পর্যন্ত আনার প্রচেষ্টা ছিল পাইলটদের, আর তা করতে গিয়ে একজনের প্রাণ উৎসর্গকে গর্বের বলে মনে করছেন নিহতের স্বজনরা। বিমান দুর্ঘটনায় মারা যাওয়া স্কোয়াড্রন লিডার আসিম খুব মেধাবী ছাত্র ছিল এবং সে চাকরিকালীন সময়ও সে খুব মেধার পরিচয় দিছে। ওর মতো ছেলে হয় না, খুবই অমায়িক। ছাত্র জীবনে দ্বিতীয় হয় নাই কোনো দিন। তার ছোটবেলার শখ ছিল পাইলট হবে, সে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। ওরা বাংলাদেশের একজন চৌকস অফিসার ও বাংলাদেশের জানমালের রক্ষা করার জন্যই ও এইটা এইভাবে মারা গেছে। আমি মনে করছি যে বীরের সাথে মারা গেল। তিনি বিভিন্ন স্থানে, চায়না, ভারত, বিভিন্ন জায়গায় এ পর্যন্ত সে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন এবং সেখানে কৃতিত্বের সাথে প্রথম স্থান অধিকার করে সে তার চাকরি জীবনে সফলতার সাথে সব এই পর্যন্ত করেছেন আর কি। সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। রাশেদ বাপির রিপোর্ট। দেশে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের গতি। উন্নত প্রশস্ত সড়কে লাগামহীন বিভিন্ন গাড়ির ছুটে চলা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বন্দী হয়ে পড়েছেন চালক এমনকি যাত্রীরাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হ্রাস টানতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সরকার। গত 5 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 অনুযায়ী জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলবে। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন এলাকায় গতি রাখতে হবে 30 কিলোমিটার। সড়ক মহাসড়কে প্রবর্তিত নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যানবাহনের গতিসীমা সম্পর্কে আপনি কিছু জানেন? 40-50-এর ভিতরে চালানো নিয়ম হয়, কিন্তু এমনি যে নতুন করে কোনো আইন করছে কিনা সেটা আমি জানি। এটা অযৌক্তিক। আমি 40 কিলোমিটার স্পিডে গেলে আর এমনি অন্য গাড়িতে যানবাহনে গেলে তো একই কথা, তাহলে আমার মোটরসাইকেল চালে লাভ কি? এদিকে দুর্ঘটনার লাগাম টানতে গতিসীমা কার্যকর ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা। মোটরসাইকেল গতিসীমা 30 এবং অন্যান্য ভেহিকেল গতিসীমা তো 40, সেই জায়গা তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট এটা আমাদের সেটটা করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেই। শুধু গতিসীমা নির্ধারণই মূল কথা নয়, সব যানবাহনকে নিয়মের মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকটা দেরিতে হলো সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা তার আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ের বাস্তবায়নকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই নীতিমালা আইন প্রয়োগকারী অশুদ্ধ ব্যক্তির অর্থ উপার্জনের পথ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সাতক্ষীরা থেকে বিষ মুক্ত পাকা আম বাজারজাত শুরু। নামানো হলো গোপালভোগ, বোম্বাই, গোলাপ খাস। লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। ভুলে ভরা পাঠ্য বই। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 31 বইয়ে মিলেছে 147টি অসঙ্গতি। সেগুলো সংশোধনী স্কুল পর্যায়ে পাঠাচ্ছে পাঠ্যপুস্তক বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। পাঠ্য বই শিক্ষার্থীদের কাছে তা যেন বাইবেল। তবে পাঠ্যপুস্তক যখন ভুলে ঠাসা থাকে তখন এই উদাহরণ যেন অর্থহীন হয়ে যায়। চলতি শিক্ষাবর্ষের 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 162 নম্বর পৃষ্ঠা। মানবদেহের গুরুত্বপূর্ণ অংশ কিডনির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 1012 সেন্টিমিটার। প্রকৃতপক্ষে তা হবে সর্বোচ্চ 12 সেন্টিমিটার। হাইড্রোজেন আর অক্সিজেনের
বিক্রিয়ার ফল পানি হলেও 93 পৃষ্ঠায় বলা হয়েছে হাইড্রোজেনের সাথে পানি মেশালে নাকি পানি হয়। আর 125 পৃষ্ঠায় আছে প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও ডিম পাড়ে। আর 136 পৃষ্ঠায় বলা হয়েছে কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার ছেদবিন্দু বাংলাদেশে পড়েছে, পশ্চিমের জায়গায় পূর্বে হবে। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 121 নম্বর পৃষ্ঠায় দুটি ছবির মধ্যে বামে লিওনার্দো দা ভিঞ্চির ছবি থাকলেও ক্যাপশনে বলা হয়েছে বামে মোনালিসার ছবি। 23 নম্বর পৃষ্ঠায় প্রথিতযশা প্রকৌশলী ফজলুর রহমান খানের মৃত্যুর সাল ভুল দেয়া হয়েছে। আর নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 179 পৃষ্ঠায় বলা হয়েছে প্রগতিশীলতা বাড়াতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ব্যায়ামের পদ্ধতি নিয়ে ট্রাইসেপস ডিপস নামে একটি পদ্ধতির কথা বলা হলেও তা আসলে হবে ট্রাইসেপস ডিপস। প্রতি বছরই পাঠ্যপুস্তকে মৌলিক ও বড় ধরনের ভুল পাঠ্যপুস্তকের প্রতি শিক্ষার্থীদের আস্থা নষ্ট করবে বলে মনে করেন শিক্ষা বিশেষজ্ঞরা। ভুল যেটা রয়ে গেছে টেক্সট বুকে, শিক্ষার্থীদের অধিকাংশই শিখছে সেই ভুলটাই। এটা কিন্তু একটা ভয়াবহ অবস্থা। ইতোমধ্যেই ভুলের সংশোধনী স্কুল পর্যায়ে পাঠিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আমরা চেষ্টা করেছি যেগুলো একেবারেই এমন ভুল যে ভুলগুলো ভুল শেখা হবে সেরকম তালিকাটা তৈরি করছি। আগামী বছর থেকে ভুলের সংখ্যা কমিয়ে আনতে আগে ভাগেই বই রচনা, সংশোধন ও পরিমার্জন প্রক্রিয়া শুরু করতে চায় এনসিটিবি। আমাদের যে বিশেষজ্ঞরা তারাও প্রত্যেকটা বই একেবারে। শাকিন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন জনপদের সময়। চলতি মৌসুমে সাতক্ষীরা থেকে বিষমুক্ত পাকা আম বাজারজাত শুরু হলো। জেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে বোম্বাই, গোলাপ খাস, গোপাল ভোগ, বৈশাখী সহ স্থানীয় জাতের পাকা আম বাজারজাতকরণের উদ্বোধন করে। দীর্ঘ পরিচর্যা শেষে ফল বিক্রিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাগানের শ্রমিক ও মালিকরা। এবছর সাতক্ষীরায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিদ্যুতের সংকট হলে গ্রামে নয়, লোডশেডিং হবে গুলশান বনানীতে। সংসদে প্রধানমন্ত্রী, কোনো প্রকল্পে অর্থ আত্মসাতের সুযোগ রাখেনি সরকার। এই ছিল জনপদের সময়ে। রাতের সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।